আমরা এমন তিনজন অতিথি নিয়ে ফিরেছি। বাংলাদেশের শিক্ষাঙ্গনে কিন্তু যেই উৎকর্ষ সাধন সেটি কিন্তু শিক্ষার্থীদের হাত ধরেই হচ্ছে। তারা কিন্তু বিশ্ব মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বিভিন্ন আয়োজনে, কম্পিটিশনে। এমন তিনজন অতিথি আমরা পেয়েছি। আজ অতিথি হিসেবে রয়েছেন ইউআইইউ মার্স রোভার টিম ও রেস্কিউ রোভার টিমের মেন্টর মোহাম্মদ আবিদ হোসেন, আছেন ইউআইইউ মার্স রোভার টিম দলনেতা সাইফ আল সাদ, তার পাশেই আছেন ইউআইইউ রেস্কিউ রোভার টিমের দলনেতা আহমেদ জেবাইল শৌখিন। আপনাদের তিনজনকে শুভ সকাল। ধন্যবাদ। তো কেমন লাগলো সকালে ওঠাটা? সকালে এরকম কি সকালে ওঠা হয় প্রতিনিয়ত, নাকি আজকে একটু বেশি সকালে উঠতে হয়েছে? একটু বেশি সকালে ওঠা হয়েছে। আচ্ছা, কোনো কষ্ট হয়নি তো উঠতে? না, কষ্ট আসলে হয়নি, কারণ এটা মোটামুটি আমাদের কম্পিটিশনে যখন যাই বা আমরা যখন তার আগে প্রিপারেশন নিই, এই সময় এটা আমাদের রেগুলার রুটিনের মধ্যেই পড়ে যায়, যে ভোরে ওঠা একেবারে সন্ধ্যা পর্যন্ত প্রিপারেশন আর প্র্যাকটিস করা। সো আপনার সেম, আমাদের হচ্ছে আমি তো আগে মার্স রোভার টিমও ছিলাম, তাদের সাথে কাজ করেছি সকালে। তো এই যে বললেন যে মার্স রোভার টিম এবং তার সাথে হচ্ছে রেস্কিউ রোভার, এই বিষয় দুটো আসলে কি, যদি একটু সহজ করে আমাদের দর্শক একটু আবিদ হোসেন আপনার কাছে জানতে চাই, মেন্টর হিসেবে একটু সহজ ভাষায় দর্শকদের যদি একটু বলতেন। সো মার্স রোভার হচ্ছে এমন একটা রোবট, যে রোবটটা আমরা আসলে অ্যাস্ট্রোনটকে অ্যাসিস্ট করার জন্য মঙ্গল গ্রহে পাঠাতে চাচ্ছি। সো এটা একটা প্রোটোটাইপ আমরা যেটা তৈরি করছি, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনটকে অ্যাসিস্ট করবে, লাইফের সন্ধান করবে এবং হচ্ছে সায়েন্টিফিক এক্সপ্লোরেশন করবে আউটার স্পেসে, যে অন্য কোনো গ্রহতে। তো আর রেস্কিউ রোভার হচ্ছে আসলে সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনের জন্য তৈরি করা, যেখানে ডিজাস্টারে রেসপন্স করতে পারবে এবং হিউম্যানকে অ্যাসিস্ট করতে পারবে, এমন একটা রোবট। বাহ, তার মানে হচ্ছে বেসিক্যালি দুইটা রোবট যাদেরকে আমরা মার্সের জন্য প্রিপেয়ার করেছি, যারা মার্সে আসলে অ্যাস্ট্রোনটদেরকে সাহায্য করবে। হ্যাঁ, যে মার্স রোবটটা আমরা আউটার স্পেসে ইউজ করতে পারছি, আর রেস্কিউ রোবটটা আমরা পৃথিবীতেও ইউজ করতে পারি। আসলে রেস্কিউ রোবটটা পৃথিবীর জন্যই তৈরি করা হয়েছে, আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে, যাতে আমাদের তো প্রচুর ডিজাস্টার হয়, সেই ডিজাস্টারকে আমরা যত ফাস্ট রেসপন্স করতে পারি সেই কথা চিন্তা করে আমাদের রেস্কিউ রোবটটা তৈরি করা হয়েছে। আচ্ছা, সাইফ আল সাদ আপনার কাছে একটু জানতে চাই, আপনি দলনেতা ইউআইইউ মার্স রোভার টিমের। সামনেই কিন্তু আবারও বলছিলেন প্রোগ্রাম শুরু হওয়ার আগেই যে সামনেই আপনাদের একটি কম্পিটিশন রয়েছে, সেজন্য যাত্রাও শুরু হবে। বিগত কয়েক বছর ধরে ইউআইইউ মার্স রোভার টিম বিভিন্ন আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করছে, দু একটি সাফল্যের খবরও রয়েছে। এবার আপনাদের প্রত্যাশা এবং প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই, কবে থেকে শুরু হচ্ছে সেই যাত্রা? আচ্ছা, আমরা আগামী 17 তারিখে ভোর 1:40 আমাদের ফ্লাইট, আমরা ইউএসের উদ্দেশ্যে রওনা দেব। তো সেটাকে সামনে রেখে আমাদের প্রিপারেশন এখন মোটামুটি চলছে। আমরা শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো আছে সেটা নিচ্ছি, অ্যান্ড প্রত্যাশা আমাদের প্রতিবারের মতোই এবারও ইনশাল্লাহ আমরা সবচেয়ে বেস্ট পজিশনটাই নিয়ে আসার চেষ্টা করব, যেটা আমাদের প্রতিবারই প্ল্যান থাকে, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সে কাজ করার মধ্যে কতদিনের প্রস্তুতি আসলে প্রয়োজন হয় এ ধরনের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরার জন্য বা নিজেদের প্রুফ করার জন্য, একটু যদি বলতেন। আচ্ছা, আমাদের এই কম্পিটিশনটা আসলে একটা ইয়ার রাউন্ড সাইকেলের মতো চলে, যেটা আমরা একটা কম্পিটিশন থেকে শেষ করে আসছি, কিছুদিন পরে আমাদের নেক্সট বছরের যে প্রিপারেশন আছে সেটার জন্য আমরা কাজ করা অলরেডি শুরু করে দিই। সো এটা মোটামুটি একটা অনেক লং একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই। যেমন আমরা যখন কাজ শুরু করি, বছর শুরুতে আমাদের টার্গেটটা থাকে যে আমাদের টিমের একটা পাইপলাইন ধরে রাখা। তো আমরা কী করি, ফার্স্টে আমরা নতুন ইন্টার্নদেরকে আমাদেরকে টিমের মধ্যে আমরা ইনক্লুড করে নিই। এটা ওরা 3 স্টেপ ভেরিফিকেশনের মধ্যে প্রসেসের মধ্যে দিয়ে যে আমাদের টিমের মধ্যে ইনক্লুড হয়। দেন আমরা ওদের ইন্টার্নশিপটা 3 মাসের মধ্যে একটা লং একটা টাইম এটা আমরা রান করি, অ্যান্ড তারপরে আমরা তাদেরকে মেইন টিমে ইন্টিগ্রেট করি, অ্যান্ড পাশাপাশি তাদেরকে আমরা এখানে ট্রেনিং দিতে থাকি যে আমাদের টিমের জন্য যেসব নেসেসারি কাজ, রোবোটিক্সের জন্য যেসব নেসেসারি কাজ, এসব কিছু নিয়ে তাদের একটা ট্রেনিং চলতে থাকে। এরপরে আমাদের যে মেইন প্রোটোটাইপ বিল্ডিংটা শুরু হয়, সেটা শুরু হয় আমাদের অ্যারাউন্ড নভেম্বর ডিসেম্বরের দিকে, অ্যান্ড এরপর আমাদের যে 4-5 মাস সময় থাকে, অ্যান্ড পুরো সময়টা নিয়ে আমাদের কম্পিটিশনের জন্য প্রিপারেশন চলে। বাহ, আমি এখন শৌখিনের কাছে জানতে চাচ্ছিলাম যে যেহেতু রেস্কিউ রোভার নিয়ে কাজ করা হচ্ছে, মার্স রোভার হচ্ছে এমন একটা জায়গায় আমরা সেটাকে একটা প্রোটোটাইপ নিয়ে আমরা কাজ করছি, যেটা আসলে ভূপৃষ্ঠের বাইরে চলে যাবে। কিন্তু রেস্কিউ রোভার যেভাবে আবিদ হোসেন বলছেন, যেটা আসলে বাংলাদেশেও মানে ভূপৃষ্ঠেতেও সেটা আসলে কাজ করা যায়, এইটা আসলে প্রথমে অনুপ্রেরণাটা কোথা থেকে আসতে হচ্ছে, কেন এটা তৈরি করা প্রয়োজন? আচ্ছা, প্রথম অনুপ্রেরণা বলতে বাংলাদেশ আমাদের একটি জনবহুল কান্ট্রি। তো আমরা জানি যে এখানে ঘনবসতি আছে এবং
2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডি আমরা দেখেছি। সেখান থেকে আমরা আমাদের মানে একটা স্বপ্ন ছিল যে আমরা দেশের জন্য রিয়েল লাইফে কোনো একটা কিছু করব। তো সেখান থেকে আমাদের মেন্টর আবিদ স্যার এবং আমাদের টিমের যে অ্যাডভাইজার প্রফেসর হাসান সরোয়ার স্যার, তারা চিন্তা করলেন যে রিয়েল লাইফে এমন কি বানানো যায়। তখন আমরা এই রেস্কিউ প্রজেক্টটা শুরু করি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য। ওকে, তো এটা আসলে কি কি ফাংশন এটার আছে, সে কি আচ্ছা, কি করতে পারে? ধরেন কোনো একটা ডিজাস্টারে ভূমিকম্প হয়েছে, একটা ভবন ধসে গেছে, তখন আমাদের এই রেস্কিউ রোভারটা খুব সরু পথ দিয়ে গিয়ে ভিকটিমের কাছে পৌঁছাতে পারবে এবং এর মধ্যে 2 ওয়ে অডিও ফাংশনালিটি আছে যার মাধ্যমে উদ্ধারকারী হচ্ছে ভিকটিমের সাথে কথা বলতে পারবে। তারপর হচ্ছে থার্মাল ক্যামেরা আছে, থার্মাল ক্যামেরা দিয়ে আশেপাশে সার্চ করে দেখতে পারবে যে কোথায় এখানে আমার হচ্ছে ভিকটিম অবস্থান করছে। এভাবে হ্যাঁ জি, এভাবে আমরা হচ্ছে মানে একটা উদ্ধারকারীর জন্য একটা কম্পানিয়ন বলতে পারি আমাদের রোবটটাকে। ওকে, তাকে কি উদ্ধার করে সে নিয়ে আসতে পারবে নাকি শুধু তার লোকেশন আইডেন্টিফাই এবং আমরা কিভাবে আরো ধরেন এটা হচ্ছে আশেপাশে 3D ম্যাপ করতে পারে, তো তখন ও উদ্ধারকারীদের একটা সিগন্যাল দেবে যে আমরা এই পথে গেলে আমরা তাকে দ্রুত উদ্ধার করতে পারবো। অর্থাৎ ফায়ার সার্ভিস এক্সাক্ট জানতে পারবে যে আসলে কোন জায়গায় অবস্থান করছে আহত বা যারা আটকে পড়ে আছেন। নিঃসন্দেহে দারুণ একটি ব্যাপার। আবারও একটু আবিদ হোসেন আপনার কাছে জানতে চাই, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউতে রোবোটিক্স ইকোসিস্টেম গড়ে তুলতে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কতটুকু সাপোর্ট পেয়ে থাকেন আপনারা? আচ্ছা, তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি বলি সেটা হচ্ছে এই সাস্টেনেবল ইকোসিস্টেমটা তৈরি করাটা। তো আসলে রোবোটিক্স তো আসলে একটা প্রজেক্ট না, রোবোটিক্স হচ্ছে একটা বলবো যে মাল্টিডিসিপ্লিনারি জার্নি, যেখানে আসলে এআই, অটোমেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ফান্ডিং অবশ্যই সব কিছুই একসাথে কাজ করতে হয়। তো প্রথম থেকেই আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে। কোভিডের সময় আমরা আমাদের প্রথম প্রজেক্ট মাস রোভার শুরু করেছিলাম। তখন আমাদের জাস্ট একটা প্রেজেন্টেশন স্টুডেন্টদের দিয়ে, আমি তখন স্টুডেন্ট ছিলাম এই ইউনিভার্সিটিরই, সো আমাদের দেওয়া একটা প্রেজেন্টেশন নিয়ে আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে ফান্ড দিয়ে দিয়েছিল। সো তখন আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এবং সেখান থেকে এখন পর্যন্ত ইউনিভার্সিটি থেকে ল্যাব সাপোর্ট থেকে শুরু করে যে কোনো লজিস্টিক্যাল সাপোর্টই আমরা পাচ্ছি। তো এখন কারেন্টলি আমাদের 4টা প্রজেক্ট চলছে। একটা হচ্ছে রেস্কিউ রোবট, একটা হচ্ছে মাস রোবট, তারপর হচ্ছে আন্ডার ওয়াটার রোবোটিক্স প্রোগ্রাম আছে আমাদের, এবং হচ্ছে এরিয়াল রোবোটিক্স প্রোগ্রাম আছে। সো সব কিছুই আমাদের ইউনিভার্সিটি ফান্ড করে, এবং আমাদের একটা সেন্টার আছে, সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিক্স। সেই সেন্টারের আন্ডারে আমরা এই মাস রোবট এবং রেস্কিউ রোবট নিয়ে সামনে আগাচ্ছি। এত কিছুর পরও কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, আরো কি প্রয়োজন? চ্যালেঞ্জগুলো নিয়ে শুনবো কিন্তু বিরতির পরে। দর্শক, এই মুহূর্তে নিচে ছোট্ট একটা বিরতি, ভিড়ছে এখানে আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সঙ্গে আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন। কথা হচ্ছিল ইউআইইউ রেস্কিউ রোভার টিমের সদস্য এবং ইউআইইউ মার্স রোভার টিমের যে মেন্টর রয়েছে তাদের সাথে। বিরতির আগে আবিদ হোসেন আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম, চ্যালেঞ্জগুলো এখনো কি কি থেকে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করার জন্য, বা বিশ্ববিদ্যালয় থেকে আরো কি প্রত্যাশা? আচ্ছা, তো চ্যালেঞ্জগুলোর মধ্যে যদি বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি ফিল করি যে লং টার্ম মাইন্ডসেটটা। কারণ আসলে আমাদের এই রোবোটিক্স যে প্রোগ্রামগুলো বা যে রোবোটিক্স চ্যালেঞ্জগুলো আমরা নিই, সেগুলো আসলে লং টার্ম একটা মাইন্ডসেট থাকার প্রয়োজন আছে। আপনি একদিন বা 1 বছর একটা এরকম রোবট তৈরি করে ফেলতে পারবেন না, আপনাকে সাস্টেইন করতে হবে। সো এই সাস্টেনেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। সেটা টিমের মধ্যে একটা সাস্টেনেবল পাইপলাইন থাকার প্রয়োজন। সেই পাইপলাইনটা মেনটেন করা আমার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। আর অন্যান্য চ্যালেঞ্জগুলো তো আসেই, যেমন ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে রিসার্চ ফ্যাসিলিটি, যেগুলো আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে প্রোভাইড করছে। সো এটা আসলে আমাদের জন্য সোফার চ্যালেঞ্জ ফিল করিনি আমরা, বাট বাংলাদেশে অন্য যারা কাজ করছে তাদের মধ্যে অনেকেই এই চ্যালেঞ্জগুলো ফেস করে। আচ্ছা সাইফুল সাদে, আপনাকে জানতে চাই, এবার তো যখন যাওয়া হবে ইউআরসিতে, এটা সেকেন্ড টাইম, আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত যে চ্যালেঞ্জ আছে ইউনিভার্সিটি সেটা মোটামুটি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমাদের হিউম্যান রিসোর্সে কি আমরা দেখতে পাই যে আমাদের লিমিটেশন আছে? এটা কি মনে হয় নাকি আসলে আমাদের হিউম্যান কোনো লিমিটেশন নাই? প্রথমে বলে রাখি, এটা আমার দ্বিতীয়বার যাওয়া হবে। আমার টিম 2022 সাল থেকে রেগুলার যাচ্ছি কম্পিটিশনে।
হিউম্যান রিসোর্সের দিক থেকে যদি বলি, হ্যাঁ অবশ্যই আমাদের দেশে, আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমি ইউনিভার্সিটিতে আসার আগে জানতাম না যে এত ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার দিয়ে, এত ছোট ছোট ডিভাইস দিয়ে এত বড় বড় জিনিস বানায় ফেলা যায়, এত বড় বড় কাজ করে ফেলা যায়। তো সেখান থেকে যদি বলি আমি যে আমরা যদি আরও ছোট থেকে আরও আগে থেকে এই জিনিসটা নিয়ে কাজ করতাম, বা স্কুল কলেজে যদি আমাদের এইসব আমাদের অ্যাকাডেমিক্সের মধ্যে ইনক্লুডেড থাকতো, বা এক্সট্রা কারিকুলার হিসেবে যদি করার মতো আমাদের রোবোটিক্স ক্লাব, এই জিনিসগুলো আমাদের স্কুলগুলোতে আসলে খুব একটা দেখা যায় না। ঢাকা শহরে হয়তো হাতে গোনা কয়েকটাতে আছে, অ্যান্ড আমরা অলরেডি আমাদের নেক্সট জেনারেশন নিয়ে আমরা কাজ করছি, স্যার বলছে কিছুক্ষণ আগে। তো ঢাকা শহরে হয়তো কিছু কিছু থাকে, বাট ঢাকার বাইরে যেসব জায়গা আছে এই জায়গাগুলোতে এই জিনিসটা একেবারেই খুবই রেয়ার। সো এই দিক থেকে বলতে পারি যে হ্যাঁ, আমরা যেটা কাজ করি, আমাদের খুবই ইন্টেলিজেন্ট, খুবই প্রোডাক্টিভ মানুষজন আছে যারা খুবই ইন্টারেস্টেড এই জিনিসটাতে। বাট আগে থেকে যে আমরা যদি একটা নলেজ নিয়ে আসতে পারতাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারতাম, অবশ্যই এটা আমাদের জন্য এক ভালো হতো। আহমেদ জোবাইল শৌখিন, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনার কথা আপনি বলছিলেন, আমরা রানা প্লাজার যে দুর্ঘটনা সে সময় দেখেছি কত মানুষের প্রাণহানি হয়েছে। ঠিক সেক্ষেত্রে যদি এমন কোনো প্রযুক্তি থাকে, রোবট থাকে যারা বলে দিতে পারবে আসলে কত ফিট নিচে আছে, কোন জায়গায় অবস্থান করছে, আপনি বলছিলেন সেটি নিয়ে কাজ চলছে, ঠিক সে জায়গায় এ ধরনের প্রযুক্তি দুর্যোগ ব্যবস্থাপনায় আসলে কতটুকু কার্যকর হতে পারে? কারণ আমরা দেখে থাকি অনেক প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে আউটপুটটা সেটা বাংলাদেশে পাওয়া একটু কঠিন হয়ে ইমপ্লিমেন্টেশনটা থাকে। কিন্তু হচ্ছে না। জি, তো ইমপ্লিমেন্টেশনের কথা বলতে গেলে এটা ডিপেন্ড করতেছে আমরা কতটা সাস্টেইন করতে পারতেছি এই প্রজেক্ট নিয়ে, পাশাপাশি কতটা সহজলভ্য এটিও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় একটি ব্যাপার। তো একটু আগে আমাদের মেন্টর স্যার বললেন যে এই প্রজেক্টগুলোতে সাস্টেনেবিলিটি যে বিষয়টা বললেন, যে আমাদের লং টার্ম মাইন্ডসেট থাকা উচিত। তো আমরা যেহেতু এবার শুরু করেছি, তো এটা কেবল একটি মাত্র প্রোটোটাইপ হিসেবে আমরা চালু করেছি। তো আমাদেরকে লং টার্ম আরও চিন্তা ভাবনা করতে হবে, আমাদের পাইপলাইন ক্রিয়েট করতে হবে, নেক্সট জেনারেশনকে এটা আরও ডেভেলপ করতে হবে। তো এভাবে ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা হয়তোবা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো, যেখানে আমাদেরকে সত্যিকারে এটা হেল্প করতে পারবে। এখন এটা প্রজেক্ট অবস্থায়। আচ্ছা, আরো একটি বিষয় জানতে চাই, ড্রোন এবং আন্ডার ওয়াটার রোবোটিক্স সেটি নিয়েও কাজ চলছে। ঠিক সে জায়গায় আন্ডার ওয়াটার রোবোটিক্সে আমরা সাম্প্রতিক যে দুর্ঘটনা দেখছি, যে ফেরি থেকে বাস পড়ে যাচ্ছে বা প্রাইভেট কারও পড়ে যাচ্ছে, ঠিক সেই জায়গায়ও কি আমরা কোনো ফলাফল পেতে পারি কিনা? জি, আমরা আমাদের ইউআইইউ ইউনিভার্সিটিতে যে সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব আছে, আমরা এখানে একটা কমপ্লিট সার্চ অ্যান্ড রেস্কিউ প্রোগ্রাম ডেভেলপ করছি। সেটা হচ্ছে গ্রাউন্ড, এরিয়াল অ্যান্ড যেটা আপনি বলছিলেন যে নেভি, আন্ডার ওয়াটার। তো এখানে আমরা ধরেন যদি এরিয়ালের কথায় আসি, তাহলে আমরা কোনো একটা জায়গায় যদি ডিজাস্টার হয়, তাহলে আমরা উপর থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করতে পারবো। সেই এরিয়াল ভেহিকেলটা দিয়ে আমরা ভিটল নিয়ে কাজ করছি। ভিটল দিয়ে আমরা পুরো এলাকার ম্যাপ তৈরি করতে পারবো একটা, যেখানে ডিজাস্টার হয়েছে। তো এভাবে যে আন্ডার ওয়াটার রোবট আছে, সেটা দিয়েও ধরেন নৌবাহিনীর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমরা উদ্ধার কাজে হেল্প করতে পারবো আর কি। বাহ, আসলে এটা যদি আমরা চিন্তা করে দেখি যে এই মুহূর্তে কিন্তু আন্ডার ওয়াটারটা আসলে অনেক বেশি প্রয়োজন, কারণ আমাদের কিন্তু এই যে বর্ষা মৌসুম আসলে আমরা লঞ্চ ডুবির এই ঘটনা কিন্তু ঘটতে থাকে। তো তখন আসলে এটাকে কতটা ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু তার আগে তো প্রোটোটাইপটা, তারপর সেটা পেটেন্ট করতে হবে, তারপর সেটা মার্কেটে। তো এটা নিয়ে কথা হলো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আরো একটা বিরতির সময় হলো, বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি, সাথে আছি মিরুনি, এবং আমাদের সাথে আছেন আবিদ হোসেন, মেন্টর, ইউআইইউ মার্সের রোবট টিম এবং রেস্কিউ রোবট টিম, এবং তার সাথে আছেন আমাদের সাথে সাইফ আল সাদ, এবং তার সাথে আহমেদ জোবাইল শৌখিন। তাদের সাথে কথা হচ্ছিল আজকে। আমরা এই যে জানতে চাচ্ছিলাম যে একটা তো হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে আমরা চিন্তা করছি যে এখনো আমরা এটাকে অ্যাজ এ সাবজেক্ট অফার করতে পারছি না, বা সেইভাবে আমরা এখনো পৌঁছাইনি। কিন্তু বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলে বাংলাদেশ আসলে কী কী চেঞ্জেস আনা দরকার? কারণ 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে, আমরা সেটার মধ্যে দিয়ে যাচ্ছি, 5th দিকে আমরা এখন আগাচ্ছি। তো সেখানে এখনও রোবোটিক্সকে আমরা প্র্যাকটিক্যালিটিতে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, এটার জন্য আমি 3টা কারণ বলবো। আমার মনে হয় 3টা কারণ। তো প্রথম হচ্ছে রোবোটিক্স ইনফ্রাস্ট্রাকচার। কারণ আমার হাই এন্ড ল্যাব এবং ফ্যাসিলিটি, হাই এন্ড কম্পিউটিংয়ের প্রয়োজন আছে এই ধরনের ল্যাবের জন্য, মানে এই ধরনের কাজের জন্য। আর সেকেন্ডলি যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া
কোলাবোরেশন, যেটা আমাদের বাংলাদেশে খুব কম হয়। যদি ইন্ডাস্ট্রি আর একাডেমি একসাথে কাজ না করে তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট হিসেবে কোনো কিছু লঞ্চ করতে পারবো না, রিয়েল লাইফ সলিউশন আমরা কিন্তু বের করতে পারবো না, রিসার্চ লেভেলেই থেকে যাবে। তো তার জন্য অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে একাডেমির কোলাবোরেশনের প্রয়োজন এবং ইন্ডাস্ট্রি যাতে একাডেমির কাছে আসে তাদের প্রবলেমগুলো নিয়ে। আর থার্ড বলবো হচ্ছে, যেটা বললাম যে রোবোটিক্স আসলে ওভারনাইট হয় না, রোবোটিক্সের জন্য প্রয়োজন হচ্ছে লং টার্ম প্ল্যানিং এবং লং টার্ম ফান্ডিং, তার সাথে অবশ্যই গভর্নমেন্ট পলিসি মেকিং। সো এই জিনিসটা খুবই প্রয়োজন, কারণ যদি গভর্নমেন্ট ওভারসাইট না করে এই রোবোটিক্সে তাহলে আসলে এগুলো প্রজেক্টই থেকে যাবে আর রিসার্চ লেভেলই থেকে যাবে। আমরা যদি আমাদের দেশের জন্য কিছু নতুন কিছু করতে চাই, দেশের সুবিধার্থে নতুন কিছু করতে চাই, তাহলে অবশ্যই সেখানে পলিসি মেকিংয়ের প্রয়োজন আছে। ঠিক সেই জায়গায় এই তিনটি বিষয়ের সমন্বয় প্রয়োজন আপনি বলছিলেন। একটু সাইফ আল সাদ আপনার কাছে জানতে চাই, তরুণ যারা এই রোবোটিক্সে ক্যারিয়ার গড়তে চায়, এরই মাঝে উনিও বলছিলেন যে এখনো ডিপার্টমেন্ট ওয়াইজ এ ধরনের সাবজেক্ট কোনো বাংলাদেশের ইউনিভার্সিটি অফার করছে না, রাইট? ঠিক সেই জায়গায় আমাদেরকে বাইরের দেশে পাড়ি জমাতে হবে, পরিবার যে সাপোর্টটা করবে সেখানে ফিনান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি লাগবে নিশ্চয়ই রোবোটিক্সে ক্যারিয়ার করতে। এরপরেও যারা রোবোটিক্সে ক্যারিয়ার করতে চায়, আপনার কি মনে হয় কি কি প্রয়োজন, কতটা ডেডিকেশন প্রয়োজন বা কতটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন? ফিনান্সিয়াল সাপোর্টের ব্যাপারটা তো অবশ্যই আসে, যেহেতু বাংলাদেশে এই সেক্টরটাতে একাডেমিক লেভেলে বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে এরকম ডেডিকেটেড কোনো কোর্স বা ডিগ্রি নাই। সো সেক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফ্যামিলির সাপোর্টটা সবচেয়ে বেশি প্রয়োজন। এর পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যেহেতু নাই, যেটা শেখার লাগবে, যেটা করার লাগবে পুরোটা নিজের চেষ্টায় করার লাগে। সো সেক্ষেত্রে ডেডিকেশনটা অনেক বেশি প্রয়োজন এক্ষেত্রে ক্যারিয়ার করার জন্য। আর সাথে সাথে আমি মনে করি গভর্নমেন্ট ইনিশিয়েটিভটা অনেক বেশি প্রয়োজন, যেহেতু বাইরে আমরা দেখতে পাচ্ছি যে রোবোটিক্স সেক্টরে ক্যারিয়ারটা অনেক বেশি ব্লুম করতেছে, বাট বাংলাদেশে এই জিনিসটা এখনও সেভাবে আসে নাই। এই সেক্টরটাতে বাংলাদেশের ইন্ডাস্ট্রি অটোমেশন যদি কথা বলি, বাংলাদেশে আসা শুরু করছে, বাট সেভাবে আসেনি, বাইরের দেশে এটা চলছে, যার ফলে যে ব্রেন ড্রেনের যে ব্যাপারটা আছে সেটাও চলে আসে। তো এখান থেকে আমি মনে করি গভর্নমেন্ট ইনিশিয়েটিভের অনেক বেশি প্রয়োজন বাংলাদেশে, যাতে আমরা যাতে ক্যারিয়ারটা বাংলাদেশে গড়তে পারি, যারা নেক্সট জেনারেশন হবে যাতে বাংলাদেশকে নিয়ে প্ল্যান করতে পারে, এক্ষেত্রে গভর্নমেন্ট ইনিশিয়েটিভটা অনেক বেশি। আপনার পরিকল্পনাটা কি, কোন দেশ নিয়ে রিসার্চ করেছেন কিনা, বা কোন দেশগুলো অ্যাজ ফার এজ ইউ নো যে রোবোটিক্সে যারা ক্যারিয়ার করতে চায় তাদের জন্য উচ্চশিক্ষার জন্য ভালো, কতটুকু আপনি রোবোটিক্সে ক্যারিয়ার করার জন্য উচ্চশিক্ষা বাইরের কথা যদি বলতে হয়, অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে গেলে অ্যাকচুয়ালি যেটা আসে সবার আগে মাথায় যে জার্মানি, এটা অবশ্যই একটা মানে খুবই ভালো একটা অপশন। এরপরে আসছে আমাদের জাপান, আসছে এখন চায়না অনেক বেশি ব্লুম করছে, চায়না খুব ভালো কোয়ালিটি কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে এগুলো নিয়ে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এছাড়া ইউএসএ, তারপরে ইউরোপের অন্যান্য যেসব আমাদের ইরাসমাস স্কলারশিপের জন্য কথা যদি বলি, ফাইন্যান্সিয়াল সাপোর্টের কথা যখন আসছিল, তো ইরাসমাস স্কলারশিপটা মানে খুব ভালো একটা অপশন আমাদের স্টুডেন্টদের জন্য বাইরে যেয়ে ডিগ্রি নিয়ে আসার জন্য। সো হ্যাঁ, এগুলোই। আমাদের জেবাইলের শৌখিন, এই যে রোবো কাপ রেস্কিউ 2026 এটা কোথায় হচ্ছে, কবে হচ্ছে এবং এটার প্রস্তুতির কি অবস্থা? আচ্ছা, রোবোকাপ রেস্কিউ 2026 এটা 30শে জুন সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা এটাতে পার্টিসিপেট করছি। তো আমরা যে 1 বছর ধরে আমাদের এই রেস্কিউ রোবটটা ডেভেলপ করছি, এটাকে টেস্ট করার জন্য, এটার ক্যাপাবিলিটিকে টেস্ট করার জন্য আমরা এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করতেছি। এই কম্পিটিশনটাকে ইভেন্ট বলা হয় যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ অফ রোবোটিক্স, ঠিক আছে? তো এখানে তাদের একটা লক্ষ্য আছে যে হচ্ছে 2050 সাল পর্যন্ত তারা হচ্ছে একটা রোবটদের ফুটবল ম্যাচ আয়োজন করতে চায়। হ্যাঁ, তো আমরা এটাতে এবার বাংলাদেশ থেকে আমরা যাচ্ছি প্রথমবার, আর এর আগে বাংলাদেশ থেকে আরেকটা টিম গিয়েছিল ব্যাক। আমরা এই দুটা টিম এটাতে পার্টিসিপেট করছি। আর প্রস্তুতির কথা বললে আমাদের প্রস্তুতি এখন পূর্ণদমে চলছে, কারণ আর 1 মাস হাতে আছে। তো আমাদের টিমটাও এবার ছোট, কারণ আমরা নতুন, তো সেভাবে কাজ করা লাগছে। এখন মেইনলি আমরা হচ্ছে অটোনমির দিকে ফোকাস করতেছি, যেহেতু আমাদের হচ্ছে ওখানে যে টাস্কগুলো আছে, রিয়েল লাইফ একটা ডিজাস্টার এনভায়রনমেন্টে কীভাবে রোবটটা কাজ করবে সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা এটার অটোনমি ম্যাপিং এই দিকগুলোতে এখন বেশি ফোকাস দিচ্ছি। আপনি বলছিলেন কোন কোন বিষয়গুলোতে ফোকাস দিচ্ছেন। আবিদ হোসেন, আমরা শেষ পর্যায়ে রয়েছে, আপনার কাছে একটু জানতে চাই, মেন্টর ওয়ার্ডটাই একটু এটির অর্থ বোঝাটা খুব সহজ, কিন্তু কাজটি করা অনেক কঠিন। মেন্টর হওয়াটা অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু যে কোনো কম্পিটিশনে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইরের দেশে ভালো করতে হলে, কারণ মাইন্ডসেটটাও এখানে গ্লোবাল মাইন্ডসেট হওয়া লাগে। সে ধরনের ক্যাপেবিলিটি আমার আছে, নিজের উপরে বিশ্বাস করার যে একটি ব্যাপার সেগুলোও থাকে।
সাইকোলজিক্যাল এবং যে ফুড ইনটেকের ব্যাপারগুলো, এটা কিন্তু যে কোনো কম্পিটিশনে, ইটস নট অনলি স্পোর্টস, সব কম্পিটিশনেই কিন্তু প্রয়োজন হয়। ব্যাপারটা নিয়ে কতটা সচেষ্ট ওনারা যারা পার্টিসিপেট করছে বা মেন্টর হিসেবে আপনিও? আচ্ছা, তো আমরা এই কম্পিটিশনের জন্য 2022 সাল থেকে পার্টিসিপেট করছি মার্স রোভারে ইউএসএতে। সো আমরা যেই জায়গাতে থাকি ওখানে, যে এটা হচ্ছে গ্রিন রিভার ইউটাতে, ওখানে আসলে কোনো রেস্টুরেন্টও নাই যে খাবার খাবে স্টুডেন্টরা। সো আমাদের আসলে সব কিছুই প্রি প্ল্যান করা লাগে। আমরা ওখানে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছে হচ্ছে একজন পাকিস্তানি, উনি হচ্ছে, সো উনি ইউএসএরই, তো উনি আমাদেরকে সাপোর্ট দেয় ওখানে। ওনার নাম হচ্ছে আলী। উনি বাংলাদেশে অনেক টিমকেই সাপোর্ট দিয়েছে এর আগে ইউএসএতে এই ধরনের কম্পিটিশনে। সো উনি আসলে আমাদের টিম মেম্বারের মতোই থাকে। সো ওখানে সব খাবার হতে শুরু করে আমাদের ড্রাইভিং সব কিছুই উনি মেনটেন করেন। আচ্ছা, উনি অলমোস্ট হোস্ট করেন। উনি অলমোস্ট হোস্ট করেন আমাদের। সো একটা গ্রেট সাপোর্টার। আর কম্পিটিশন ফিল্ডে আসলে সব কিছুই টিমের মানিয়ে নিতে হয়, কারণ ওখানে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, অনেক অসুস্থ হয়ে যেতে পারে, অনেকের খাবার নিয়ে প্রবলেম থাকতে পারে বিভিন্ন জায়গাতে। সো এই সব কিছুই আসলে প্রথম থেকেই টিমের সবাইকে ওভাবেই প্রিপেয়ার করা লাগে। দেশে থাকা অবস্থাতেই সাইকোলজিক্যালি তারা যাতে প্রিপেয়ার থাকে, মেন্টালি একটু টাফ হয়, মেন্টালি টাফ হয় জিনিসগুলো। সো ওদেরকে আসলে বাংলাদেশ থেকে ট্রেনিং দিয়ে নেওয়া হয় যাতে কম্পিটিশন ফিল্ডে যে ওরা ব্রেকডাউন না করে। ওকে, আপনাদের সাদে একটু একটু করে হাসছে যে হ্যাঁ, ট্রেনিং তো আমাদেরকে দেওয়া হয়, কিন্তু ওখানে যাওয়ার পর তো আবার নতুন ট্রেনিং নিতে হয়। ক্রাইসিস ম্যানেজমেন্ট তো নিশ্চয়ই করতে হয়। তো এরকম কখনো কোনো ঘটনা ঘটেছিল যে এক ধরনের প্রিপারেশন নিয়ে গেছি এন্ড ওখানে গিয়ে একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট সিনারিওর মধ্যে পড়েছি? হ্যাঁ, এরকম সিনারিওতে প্রতিবারই আমাদের পড়ার লাগে। আসলে সবকিছুর জন্য যতই আমরা প্রিপারেশন নেই, প্ল্যানিং করি, সবকিছুর জন্য আসলে প্ল্যানিং না পসিবল। রেস্কিউ টিম আছে সেই জন্য। হ্যাঁ, আসলে ওদের সাথে একটা এক্সপিরিয়েন্স আছে। গতবার যখন আমরা কম্পিটিশনে গিয়েছিলাম, তো আমরা আসলে সবসময় চেষ্টা করি যে প্রপার প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশনটা করার, যাতে আমাদের রেজাল্টটা ঠিক থাকে সবসময়। অ্যান্ড প্রত্যেকটা সিনারিও বেসড আমরা প্রিপারেশন নিয়ে থাকি। বাট নেচার কখনো আসলে প্ল্যানের মধ্যে পড়ে না। তো গতবার হয়েছে কি, আমরা মরুভূমির মধ্যে টেস্ট করছিলাম, আমাদের রোভার লং রেঞ্জের একটা টেস্ট হচ্ছিল। তো আমাদের দুজন মেম্বার রোভারের সাথে একদম মরুভূমির মাঝে অনেক দূরে ছিল আমাদের বেস স্টেশন থেকে। একদম পরিষ্কার দিন, পরিষ্কার আকাশ, হঠাৎ করে 2 মিনিটের মধ্যে পুরো বালুর ঝড় শুরু হয়ে যায়, ধূলিঝড় শুরু হয়ে যায়। তো আমাদের দুজন মেম্বার পুরো আটকায় পড়ে। তো ওদেরকে রেস্কিউ করার মতো একটা সিচুয়েশন ওই সময় তখন আসলে রেস্কিউ টিম। তো সেখান থেকেই বলতে পারেন আইডিয়া চলে আসছে আমাদের রেস্কিউ নিয়ে কাজ করতে এবারও এই সময়। যত ধরনেরই প্রতিবন্ধকতা আসুক, আপনারা সেটি উতরে যাবেন, ভালো করবেন, বাংলাদেশে যে ফ্ল্যাগ আছে সেটি আরো উপরে ওঠানোর চেষ্টা করবেন এবং সফল হবেন, এমনটাই প্রত্যাশা রেখে কাজ শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক অল ইউ। দ্য ভেরি বেস্ট।